ক্লাস 11 এর অ্যালজেব্রা পোরশনটা আমরা আজকে শুরু করব, বীজগণিত। তো আমি আজকে যে টপিক আলোচনা করব, আমি টপিকের নাম এখন বলছি না, তোমরা এখনই জেনে যাবে আমি কি টপিক নিয়ে আলোচনা করছি। আমি কয়েকটা বেসিক অঙ্ক তোমাদের দেখাই। আমি সাপোজ একটা সমীকরণ ইকুয়েশন নিয়ে নিলাম, x² - 4 = 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ x হচ্ছে চলরাশি, তার সর্বোচ্চ যে ঘাত সেটা হচ্ছে 2 পাওয়ার 2, তাই এটাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার বলা হলো যে এই সমীকরণটা সমাধান করতে পারবো আমরা করতে, তাই না? কি করব? x² = 4 করে নিলাম, x = আমরা √4 করে নেব, অ্যানসারটা আমরা ±2 পাবো, তাই তো? খুব ইজি। এবার যদি বলা হয় এই সংখ্যাটাকে সংখ্যা রেখার মধ্যে দেখাও, তো বলবে স্যার হ্যাঁ আমরা পারবো করতে। আমরা একটা সংখ্যা রেখা ড্র করে নিই। এরকম একটা সংখ্যা রেখা ড্র করে নিলাম, মাঝখানে বিন্দুটাকে 0 দিলাম, এখানে 1 2 3 4 ডট ডট চলতে থাকলো। এটাতে -1 -2 -3 -4। এবার এই সংখ্যাগুলো কি কি? x এর সমাধান কি কি আছে? একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2, তাই না? x এর কি কি সমাধান রয়েছে? +2 এবং -2। কোথায় রয়েছে? এখানে হচ্ছে -2টা, এখানে রয়েছে +2টা। ক্লিয়ার? এরপর এটা এক নাম্বার সমীকরণ নিলাম। সাপোজ যদি আরেকটা সমীকরণ নেওয়া হয়, x² - 2 = 0। এটাও সমাধান করতে পারবো। একই প্রসেস, x² = 2, x সমান কি হবে? ±√2, তাই তো? এবারে যদি এই √2টাকে একটা +√2 -√2, এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাতে চাই, পারবো করতে, তাই তো? আচ্ছা দেখে নি সংখ্যাটা কোথায় আছে। 1 2 3 4, -1 -2 -3 -4। তাহলে √2টাকে আমরা কোথায় লিখবো? সংখ্যা রেখার মধ্যে, তাই না? কোথায় লিখবো? √2 এর ভ্যালুটা জানা আছে? √2 ভ্যালুটা কি? √2 হচ্ছে 1.414 সামথিং, আরো কিছু চলতে থাকে। এটা একদম এক্সাক্ট ভ্যালু। এটা কি একটা অমূলদ সংখ্যা, আর যেহেতু অমূলদ সংখ্যা, এটা একটা নন রিপিটিং ডেসিমাল পয়েন্ট, কন্টিনিউয়াস ডেসিমাল পয়েন্ট, নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমাল পয়েন্ট, তাই না? এটা চলতেও থাকবে এবং কোনো ধরনের রিপিটেশনও আসবে না। আমরা এটাকে অমূলদ সংখ্যা বলছি। তাহলে আমরা তো বুঝতে পারছি যে এই সংখ্যাটা কোথায় থাকছে। 1.4 মানে 1 এবং 2 এর ঠিক মাঝখানে কোনো একটা জায়গাতে আমার রয়েছে, তাই না? 1.5 এর ঠিক একটু জাস্ট আগে। তাহলে আমি বলতে পারবো যে সংখ্যাটা ঠিক এরকম জায়গায়, মানে +√2টাকে এরকম জায়গায় আমি লিখতে পারছি। ঠিক একই রকম ভাবে -√2টাকে কোথায় লিখবো? -1 এবং -2 এর ঠিক মাঝখানটা, তাই তো? তাহলে আমরা সংখ্যাটাকে আমি সংখ্যা রেখায় দেখাতে পারছি। ক্লিয়ার তো? আচ্ছা, ইকুয়েশনটা যদি আমাকে একটু চেঞ্জ করে দিল, সাপোজ বললো এইরকম x² - 1 = 0, তো বলবে এটাও স্যার ইজি। x² = 1, x হচ্ছে +−1, √1 করলে কি পাবো? 1ই পাবো। এটাকেও আমরা সংখ্যা রেখাতে প্লট করতে পারবো। এখানে 1, এখানে 2, আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তাহলে সংখ্যাটা কোথায় আছে? এখানে প্লাসটা রয়েছে, এখানে মাইনাসটা রয়েছে। ক্লিয়ার? তাই না? এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, ঠিক আছে? এরপর যদি আরেকটা ইকুয়েশন দিল, আমি তোমাদের কেন বলছি এখনই বুঝতে পারবে। আরেকটা ইকুয়েশন দিল x² + 1 = 0, ঠিক আছে? তো বলবে স্যার এটাও ইজি। কেমন করে ইজি? x² = -1, +1টাকে ওইদিকে নিয়ে গেলাম, -1 হয়ে গেল। তাহলে x পেয়ে যাব ±√1, তাই তো? এবার এই সংখ্যাটাকে যদি আমাকে সংখ্যা রেখার মধ্যে বসাতে বলে, দেখতে কেমন লাগছে? √1 আমরা আজ অব্দি, এখনো অব্দি যে অঙ্কগুলো করেছি, সেই অঙ্কগুলো √1 কোথাও পেয়েছি? √-1 কোথাও পেয়েছি? এটা কি আমি সংখ্যা রেখাতে দেখাতে পারবো?
এটা সংখ্যার আকারে দেখানো যাবে না, কারণ এই সংখ্যাটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই লাইনটাকে আমি বলছি এরকম, এর চেয়ে ভয়ানক আরেকটা লাইন হচ্ছে জাস্ট অপরের লাইনটা। কি বলেছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 এটা ঠিক অবাস্তব কিছু মনে হচ্ছে না? কেন তো? কারণ কারণ হচ্ছে আমরা জানি, এখনো অব্দি শিখে এসেছি যে যে কোনো সংখ্যার বর্গ করলে, যে কোনো সংখ্যার বর্গ করলে আমরা সব সময় সেটা ধনাত্মক হিসেবে রিটার্ন পাই। কিন্তু এখানে এক্সটা কি এমন সংখ্যা যেটা বর্গ করা সত্ত্বেও নেগেটিভ আসছে, তাই না? আমরা এতদিন অব্দি কি শিখে এসেছি? এতদিন অব্দি শিখে এসেছি যে কোনো সংখ্যার বর্গ করলে সেটা সবসময় ধনাত্মক হয়। যে কোনো সংখ্যা যদি স্কোয়ার করি তাহলে সেটা অলওয়েজ রিটার্ন আ পজিটিভ ইন্টিজার বা পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ নাম্বার যদি বর্গ করার পর পেয়ে থাকি, তাহলে এখানে এক্সটা এমন কি সংখ্যা যেটাকে স্কোয়ার করছি, বর্গ করছি, তা সত্ত্বেও একটা নেগেটিভ সংখ্যা পাচ্ছি, তাই না? আমার প্রশ্নটা এখানটাতে, তাই তো? ঠিক এই লাইনটা ঠিক একটা আমার কাছে একটা অদ্ভুত লাইন চলে এলো, অদ্ভুত একটা সমীকরণ। এক্স এমন একটা সংখ্যা পাচ্ছি যে সংখ্যাটার বর্গ করা সত্ত্বেও সেটা ঋণাত্মক রিটার্ন করছে, তাহলে নিশ্চয়ই এই এক্সটা কোনো বাস্তব সংখ্যা নয়। তাহলে এই এক্সটা কি? এক্সটা হচ্ছে অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? অবাস্তব সংখ্যা। কেন অবাস্তব সংখ্যা বলছি? কারণ আমি এক্স স্কোয়ার, এক্স এমন কোন সংখ্যাই পাবো না যেটাকে বর্গ করলে আমি ঋণাত্মক পাবো, বা এক্স ইকুয়ালস টু √(-1) পাচ্ছি আমি। এই √(-1) সংখ্যা রেখাতে আমি প্লট করতেই পারবো না, কারণ ও সংখ্যা রেখায় নেই, তাই তো? তাহলে এই যে জায়গাটা দাঁড়াচ্ছে, এই জায়গাটাতেই আমার কাল্পনিক সংখ্যার আবিষ্কার। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার। কোনটা? প্রথম আবিষ্কৃত ইমাজিনারি নাম্বার কি পাচ্ছি আমি? √(-1), যেটার বাস্তব অস্তিত্ব নেই বলে আমি ওকে বাস্তব সংখ্যা বলতে পারছি না। তাহলে বাস্তব সংখ্যা ছাড়াও আমাকে আরেকটা সংখ্যার নতুন নিয়ম সৃষ্টি করতে হচ্ছে, বা যেটা আসছে আমাদের ম্যাথমেটিক্সে, অঙ্কে, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যার একটা নতুন পরিচয় ঘটছে এখানে। ঠিক আছে? তাহলে এই √(-1) হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এটাকে অঙ্কের ভাষায় আই দিয়ে লেখা হয়, আই ইকুয়ালস টু √(-1). আইটা কি? আইটা আসলে আয়োটা নামের একটা শব্দ, সেখান থেকে এখানে আইটাকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে ইমাজিনারি নাম্বার আই, আই এর যে মান সেটা হচ্ছে √(-1). ক্লিয়ার হলো? তাহলে কাল্পনিক সংখ্যা কি আমরা জাস্ট জানলাম যে কি কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কাদের বলা হয় তাহলে? কাকে বলবো কাল্পনিক সংখ্যা? কাল্পনিক সংখ্যা কাকে বলবো? কোন বাস্তব সংখ্যার ঋণাত্মকের বর্গমূল করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কাল্পনিক সংখ্যা বলা হয়, তাই তো? এটাই বুঝলাম। তাহলে এটা কি বলছি? কোন বাস্তব সংখ্যা। তাহলে কি √(-1) ছাড়া কি আর কোনো অবাস্তব সংখ্যা নেই? আর কোনো কাল্পনিক সংখ্যা নেই? আছে, অজস্র আছে, অসংখ্য আছে। কেমন করে আছে? আমি সাপোজ √(-1) একটা নিলাম, আমি √(-2) বলতে পারি, এটাও একটা অবাস্তব সংখ্যা। কিভাবে এটাকে লিখবো? √(-1) তো আই হিসেবে লিখবো আমি দেখলাম। তাহলে √(-2) আমি কিভাবে লিখবো? এইভাবে কি লেখা যায় না? √(-1) ইন্টু √(2), তাই না? এই দুটোকে যদি একটা √(এ নিয়ে আসি তাহলে তো √(2) পাচ্ছি। আমি এটাকে না লিখে এটা এইভাবে লিখলাম, তাহলে কি পেলাম? এটার জায়গায় আই, এটার জায়গায় হচ্ছে √2। এটা না লিখে √2i লিখতে পারি। সাপোজ আমার কাছে √(-4) আছে, এটাকে কিভাবে লিখবো? ভেতরে
-1 ইন্টু 4, তাহলে 4টা রুটের বাইরে 2 হিসাবে বেরিয়ে গেল, আমি সাপোজ প্লাস মাইনাস দিয়ে লিখলাম, কিন্তু এই রুট ওভার -1 যেটা রয়ে গেছে ভেতরে, তাহলে প্লাস মাইনাস 2i, একবার প্লাস 2i একবার মাইনাস 2i। তাহলে এই যে কাল্পনিক সংখ্যা একটা নতুন জগৎ, তাই না? এই কাল্পনিক সংখ্যা কিন্তু অসংখ্য, যত রকমের বাস্তব সংখ্যা রয়েছে ঠিক সেরকম ভাবে আমরা অবাস্তব সংখ্যার একটা নতুন ভাবে জগৎ, আমরা নতুন একটা কাল্পনিক নাম্বার নিয়ে আজকে আলোচনা করছি। আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা হিসাবে বলবো, ঠিক আছে? জটিল সংখ্যা কাকে বলছি? তাহলে কাল্পনিক এবং বাস্তব মিলিত যে সংখ্যাটা তৈরি হবে সেটাকে আমরা জটিল সংখ্যা বলবো। তাহলে আজকের যে টপিক সেটা কি? টপিকটা হচ্ছে জটিল সংখ্যা। তোমাদের অঙ্কের কমপ্লেক্স নাম্বার বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাই হচ্ছে আজকে আমার টপিক, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার কিভাবে লিখবো? তার মধ্যে তাহলে জটিল সংখ্যা দুটি অংশ পাচ্ছি, দুটি অংশ পাবো, একটাকে বলছি বাস্তব অংশ, একটা হচ্ছে অবাস্তব অংশ। বাস্তব অংশ কি, অবাস্তব অংশ কি? একটা জটিল নাম্বারকে কিভাবে লেখা হয় জানো? একটা জটিল নাম্বারকে লেখা হয় a প্লাস আই বি আকারে বা x প্লাস আই ওয়াই আকারে, এটা তার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তার মধ্যে আমরা x টাকে বলছি বাস্তব অংশ, আর আই ওয়াই যে অংশটাকে বলছি সেটা হচ্ছে অবাস্তব অংশ। কেন অবাস্তব? কারণ তার সাথে আই যুক্ত হয়ে আছে, তো আই মানে কাল্পনিক মানে অবাস্তব, তাহলে এক্স টা হচ্ছে বাস্তব অংশ আর আই ওয়াই টা হচ্ছে অবাস্তব অংশ। সিমিলার এখানে এটা হচ্ছে বাস্তব অংশ আর আই বি টা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আমি কাকে বলছি? একটা কমপ্লেক্স নাম্বার এক্স এবং ওয়াই, এই যে সংখ্যা দুটি যে বাস্তব সংখ্যা যুগল রয়েছে, এক্স এবং ওয়াই দুটি বাস্তব সংখ্যা, তাই না? এখানে ওয়াইটাও বাস্তব, এক্সটাও বাস্তব, তাহলে এক্স এবং ওয়াই এই দুটি বাস্তব সংখ্যার যুগলকে, বাস্তব সংখ্যার যুগলকে, বাস্তব সংখ্যা যুগলকে যদি এক্স প্লাস আই ওয়াই আকারে রিপ্রেজেন্ট করানো হয় তাহলে আমি এই এক্স প্লাস আই ওয়াই টাকে কমপ্লেক্স নাম্বার বলবো। তাহলে আজকের যে টপিক আমরা কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? কমপ্লেক্স নাম্বার লিখবো কিভাবে? এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আইবি। আমি আবারও বলছি, একটা কমপ্লেক্স নাম্বারের প্রথমে যে এক্স অংশটা রয়েছে সেটা বাস্তব অংশ, আই ওয়াই যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অবাস্তব অংশ। ক্লিয়ার? চলো, এই যে যেটা লিখেছি এটা আসলে একটা অ্যালজেব্রিক ফরম্যাট বা বীজগাণিতিক একটা আকারে আমি জটিল রাশিটাকে বা জটিল সংখ্যাটাকে প্রকাশ করেছিলাম। এখন যদি z সমান x এর জায়গায় কি লিখতে পারি? x এর জায়গায় r cos থিটা, r cos থিটা, আর y এর জায়গায় কি লিখবো? i তো রইলো, y এর জায়গায় লিখছি r sin থিটা। এখন দেখো r গুলোকে যদি কমন নিয়ে নিই তাহলে কি পাওয়া যায়? cos থিটা প্লাস i sin থিটা। তাহলে এটা যে z r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এইটা হচ্ছে ওই z বা ওই কমপ্লেক্স নাম্বার বা ওই জটিল রাশির অ্যামপ্লিটিউড মডিউলাস আকার। এটাকে বলছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। কি বলছে? মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। কেন? কারণ এই জেডটার মধ্যে কি রয়েছে? মডিউলাসটা রয়েছে এবং অ্যামপ্লিটিউডও উপস্থিত রয়েছে। তাহলে x প্লাস আই ওয়াই ফরম্যাটটাকে আমি ত্রিকোণমিতিক একটা ফরম্যাটে আমি লিখে দিচ্ছি, যেটা হচ্ছে r cos থিটা প্লাস i r sin থিটা। এই যে ফরম্যাট সেটা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। এই থিটা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট যেটা বলছি, থিটার মানটি এই তলের বিভিন্ন অবস্থানে যদি জটিল রাশিটা অবস্থান করে, সেটা প্রথম পাদ হতে পারে, দ্বিতীয় পাদ হতে পারে, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, কিংবা কোনো অক্ষের ওপর যদি অবস্থান করে, তাহলে থিটার মানটা কিভাবে ভ্যারি করে, কিভাবে চেঞ্জ হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই চলে আসি আমি ফার্স্ট কোয়াড্র্যান্ট, মানে প্রথম পাদে যদি থাকছে যে এক্সাম্পলটা নিয়ে আমরা বসে আছি,
ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকছে তার মানে x প্লাস iy z ইকুয়ালস টু x প্লাস iy। এখন অর্থাৎ p এর মানটা কি আসছে পজিটিভ x এবং পজিটিভ y, মানে x এবং y ধনাত্মক হলে কি হয় কোয়াড্রেন্টটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, তাই না? তাহলে বিন্দুটি প্রথম পাদে বা জটিল রাশিটি যদি প্রথম পাদে অবস্থান করে তাহলে থিটা আমার কি হবে, থিটার রেঞ্জটা এটা 0 ডিগ্রি থেকে এটা π/2, এটা হচ্ছে পাই এর অবস্থান, আর এই দিকে হচ্ছে এটা নেগেটিভ পাই, আর এটা হচ্ছে এটা π/2 নেগেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ পাই। তাহলে আমরা কি বলছি যে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে অ্যামপ্লিটিউড বা থিটা এটা অলওয়েজ মাইনাস পাই এর থেকে বড় হবে এবং ম্যাক্সিমাম প্লাস পাই অবধি যেতে পারবে। মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়ালস টু পাই, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে থিটা যদি প্রথম পাদে থাকে মানে অ্যামপ্লিটিউড অফ জেড কখন কখন হবে, যখন প্রথম পাদে অবস্থিত হবে তখন কি হবে থিটা 0 এবং π/2 এর মাঝখানে হবে। দ্বিতীয় পাদে যদি অবস্থিত হয় মানে বিন্দুটি যদি এখানে চলে আসে মানে নেগেটিভ x পজিটিভ y নেগেটিভ x পজিটিভ y এরকম যদি অবস্থান হয় তাহলে যে থিটা বা সেই যে বিন্দুটির আমি পাবো সেটা হচ্ছে এরকম ভাবে থিটাটা পাবো, মানে অ্যামপ্লিটিউড কত হবে, অ্যামপ্লিটিউডটা মিনিমাম π/2 এর থেকে বড় কিন্তু পাই এর থেকে ছোট অথবা পায়ের সাথে পায়ের থেকে ছোট। বোঝা গেছে? তার মানে এই এই ঘরটার মধ্যে বিলং করবে। ক্লিয়ার? এখন যদি তৃতীয় পাদে অবস্থিত হয়, ভালো করে লক্ষ্য করবে, তৃতীয় পাদে যদি মানে বিন্দুটা এখানে যদি থাকে তাহলে এই যে ওপি এই পি বিন্দুটা এখান থেকে আমি এখানে শিফট করে নিলাম, তাহলে এই যে জটিল রাশিটা অবস্থান করছে সেই জটিল রাশির কিন্তু অ্যামপ্লিটিউডটা আমার এটা হবে না, এটা হলে কি হচ্ছে এখান থেকে কাউন্টিং যদি শুরু করি 180 প্লাস সামথিং কিছু আসছে, আর আমরা কি দেখলাম যে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম 180 হতে পারছে, তাই না? তাহলে 180 অথবা তার চেয়ে ছোট, তাহলে নিশ্চয়ই আমরা এটা ক্লকওয়াইজ ঘুরে এইভাবে থিটাটাকে মানে নেগেটিভ থিটাটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে যে থিটার মানটা হচ্ছে কত নেগেটিভ π/2 এর থেকে বড় এবং এই নেগেটিভ পাই এর থেকে বড় এবং নেগেটিভ π/2 এর থেকে ছোট, তাহলে থিটার অবস্থানটা কি হবে নেগেটিভ পাই এর থেকে বড় নেগেটিভ π/2 এর থেকে ছোট। হয়ে গেছে? যদি চতুর্থ পাদে অবস্থিত হয়, চতুর্থ পাদ মানে ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ পাদে যদি অবস্থিত হয় তাহলে যদি থিটাটা এখানে নেগেটিভ ভাবে পাবো, কত পাবো ম্যাক্সিমাম 0 মিনিমাম কত হবে -π/2, তাহলে থিটার অবস্থানটা হচ্ছে নেগেটিভ π/2 এর থেকে বড় কিন্তু 0 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে ছোট বলেই তো নেগেটিভ, তাই না? তাহলে প্রথম পাদে হলে এই রেঞ্জে থাকবে, এই রেঞ্জে থাকবে, দ্বিতীয় পাদে হলে এই রেঞ্জে থাকছে, তৃতীয় পাদে হলে এই রেঞ্জে থাকছে এবং চতুর্থ পাদে হলে এই রেঞ্জে থাকছে। বোঝা গেল? তাহলে যে পাদে অবস্থিত হবে সেই অনুযায়ী তার অ্যামপ্লিটিউডটা আমরা ক্যালকুলেট করব। এখানে আরো সম্ভাবনা হতে পারে যে দেখা গেল যে ওই জটিল রাশিটি ঠিক x অক্ষে অবস্থিত, তাও আবার x অক্ষের ধনাত্মক কিংবা ঋণাত্মক। তাহলে আমরা আরো চারখানা অবস্থান আমরা পেতে পারি। এক নাম্বার বলছি OX অক্ষের ওপর, মানে x অক্ষের ধনাত্মক দিকে। 2 নাম্বার বলছি OY অক্ষের ওপর। 3 নাম্বার হতে পারে OX ড্যাশ মানে x অক্ষের ঋণাত্মক অক্ষের ওপর, ঋণাত্মক দিকের ওপর, বা চতুর্থ সম্ভাবনা হতে পারে x অক্ষের ঋণাত্মক y অক্ষের ঋণাত্মক দিকের ওপর। এইভাবে যদি অবস্থিত হয় তাহলে যে থিটার মানটা কি হবে আমরা দেখেই বুঝতে পারবো। যদি OX অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে থিটাটা কি 0 ওঠেনি, তাই না? তাহলে থিটাটা কি হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। OY বিন্দুতে যদি OY অক্ষের ওপর যদি জটিল রাশিটি অবস্থিত হয় তাহলে থিটার মানটা কি ডট 90 ডিগ্রি, মানে থিটা ইকুয়ালস টু π/2।
যদি ও এক্স ড্যাশ মানে এখানে অবস্থান করছে তাহলে কি কমপ্লিটলি পাই, তাই না? এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই, ঠিক আছে। আর যদি ও এক্স ড্যাশে অবস্থিত হয় মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত হচ্ছে তাহলে থিটাটা হচ্ছে মাইনাস পাই বাই, থিটা ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ পাই বাই। বোঝা গেছে? তোমরা এই কয়েকটা ইনফরমেশন একটু নোট করে নাও। এরপর আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটি জটিল সংখ্যার গুণফল এবং ভাগফলের মডিউলাস ও আর্গুমেন্ট নির্ণয়। দুখানা জটিল রাশি দিয়েছে, তাদের গুণফল যেটা হবে তার আর্গুমেন্ট মানে তার যে থিটা বা যে কোণ অবস্থান করবে এবং তার মডিউলাস বা যে মডিউলাস ভ্যালুটা পাবো তার মান আমরা কিভাবে নির্ণয় করব আমরা দেখে নিই। যদি ধরে নিই যে z1 একটা জটিল রাশি দিয়েছে যেটা আমরা ওই অ্যামপ্লিটিউড মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে যদি লিখি তাহলে কি পাবো, r1 cos θ1 প্লাস i sin θ1। এটা z1 এর ভ্যালু নিলাম। z2 আর একটা আমি জটিল রাশি নিয়ে নিচ্ছি যেটা আমি r2 cos θ2 প্লাস i sin θ2 নিলাম, ঠিক আছে। এখন কি বলেছে, আমি প্রথমে গুণফলটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তাহলে গুণফল যদি ডিসকাস করতে যাই তাহলে নিশ্চয়ই আমি এখানে বার করব z1 ইনটু z2, তাহলে এটা ইনটু এটা, তাই না? তাহলে এই আকারের সঙ্গে এই আকারটা যদি গুণ করি তাহলে কি পাবো, r1 ইনটু r2 আমি প্রথমেই পেয়ে যাচ্ছি, এই দুটো গুণ করে দেন এই ব্র্যাকেট গণিত ওই ব্র্যাকেট, তাহলে cos θ1 প্লাস i sin θ1 এটা প্রথম ব্র্যাকেট এবং তারপরে হচ্ছে cos θ2 প্লাস i sin θ2 এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই যে জটিল রাশি দুটি আছে এগুলোকে যদি আমি গুণ করি রেজাল্টটা কি পাবো, r1 r1 r2 রয়ে গেছে, এই ভেতরটা গুণ করছি বীজগাণিতিক গুণ অনুযায়ী কি হবে, cos θ1 cos θ2 প্লাস এটার সাথে এটা, তাহলে i cos θ1 sin θ2, দ্বিতীয় গুণফলটা হচ্ছে এরকম i sin θ1 cos θ2, আর লাস্ট যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে i স্কয়ার হবে একটা, i এটার সঙ্গে এটা, আর sin θ1 sin θ2। ক্লিয়ার? তাহলে কি পেলাম, r1 r2 গুণফলে নিলাম আর এখানটাতে আমি দেখো এই জায়গাটা আর এইটা এটা কি i স্কয়ার মানে একটা নেগেটিভ পাবো, নেগেটিভ 1 পাবো, তাহলে এইটা মাইনাস এটা কি লিখছি, যেটা পাবো সেটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম cos θ1 cos θ2 মাইনাস sin θ1 sin θ2। এর পরের যে দুটো অংশ আছে সেখানে i আছে, তাই আমি iটাকে কমন নিলাম, তাহলে কি পাবো, cos θ1 sin θ2 প্লাস কি পাবো, sin θ1 cos θ2। এবার দেখো বীজগাণিতিক সূত্র কি বলছে, cos a cos b minus sin a sin b, কার ফর্মুলা, cos a plus b মানে cos θ1 plus θ2 প্লাস i ইনটু কি পাবো, এখানে sin a cos b plus cos a sin b যদি আমি এরকম ভাবি তাহলে এটা কার ফর্মুলা, sin a plus b, তাহলে এখানে কি পাবো, sin θ1 plus θ2 মেবি θ2 plus θ1 একই জিনিস, তাহলে sin θ1 plus θ2। চলো এবার এটা হচ্ছে আমার ঠিক আগের মতো একটা জটিল রাশি যেটা পেয়েছিলাম নিয়েছিলাম সেই রকম আকারের একটা জটিল রাশি পাচ্ছি, তাই না? এটা কি ফর্ম, এটা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে পেলাম, তাহলে যে গুণফল যে জটিল রাশিটা সেটাও মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে পাচ্ছি। আমরা যদি তুলনা করে দেখি এখানে এই যে r1 ইনটু r2 এর যে গুণফল সেটা এক্স্যাক্টলি r1 এর পজিশনে বসে আছে এবং থিটা যে পজিশন ছিল সেটা θ1 প্লাস θ2 পজিশনে বসে আছে। তাহলে যদি আমরা বলতে যাই যে z1 এবং z2 এর মডিউলাস বার করব, মডিউলাস মানে কি, মড সাইন দিয়ে দিলাম, তাহলে এটা মানে কি r1 r2 এর গুণফল, তাই তো? তাহলে r1 r2 এর গুণফল
হচ্ছে z1 z2 এর গুণফলের মানে দুটি জটিল রাশির মডিউলাসের গুণফল ইজ ইকুয়ালস টু r1 ইনটু r2। আবার যদি আমি z1 এর মড বার করি, z1 টার মড কত? r1। আবার z2 যেটা নিয়েছিলাম তার মডিউলাস কত? r2। তাহলে এটা লিখতে পারছি না, অতএব z1 ইনটু z2 এর মডিউলাস ইজ ইকুয়ালস টু r1 ইনটু r2, মানে z1 ইনটু z1 অফ mod অফ z1 ইনটু mod অফ z2। তাহলে r1 ইনটু r2, আমি r1 টাকে মুছে আমি কি করব? mod অফ z1 লিখে দিলাম, r2 টাকে মুছে কি করব? mod অফ z2 লিখে দিলাম। তাহলে কি পেলাম? একটা ইনফরমেশন পেলাম, একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা বলছে দুটি জটিল সংখ্যার গুণফলের মডিউলাস, দুটি জটিল সংখ্যার গুণফলের মডিউলাস সমান কি পেলাম? তাদের মডিউলাসের গুণফলের সঙ্গে সমান, তাদের মডিউলাসের গুণফল। বোঝা গেছে? তাহলে কি পেলাম? দুটি জটিল সংখ্যার গুণফলের মডিউলাস ইজ ইকুয়ালস টু তাদের মডিউলাসের গুণফল। এটা একটু রিমাইন্ড করে রাখবে, তো তোমাদের প্রশ্ন সলভের সময় কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি তো মডিউলাস নিয়ে আলোচনা করলাম, এবারে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নিয়ে দেখি। এর পরের টপিকটা কি? আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। চলো আমি এই পোরশনটা একটু মুছে দিচ্ছি। এরপর চলে আসি আমি আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা কি? থিটা। থিটাটা কি পেয়েছি? θ1 প্লাস θ2। তাহলে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2, এটা কত পাওয়া গেছে? অ্যাকচুয়ালি যদি আমি এটাকে থিটা দিয়ে ডিনোট করি, তাহলে থিটা ইকুয়ালস টু পেয়েছি θ1 প্লাস θ2। ক্লিয়ার তো? তাহলে θ1 প্লাস θ2। আমরা কি জানি যে কোনো একটা জটিল রাশির আর্গুমেন্ট কোথা থেকে কোথা বিলং করে, মানে θ1 টা কোথা থেকে কোথা বিলং করবে? θ1 টা বিলং করবে -π থেকে +π অবধি, যেখানে +π টা ইনক্লুড ইকুয়াল টু হোল্ড করবে, -π টা করবে না। তাহলে এটা হচ্ছে, এবং তাহলে θ2 টাও সিমিলার একই অবস্থানে থাকবে, কারণ ওটাও একটা জটিল রাশি, তার অ্যামপ্লিটিউড মাইনাস থেকে প্লাসের মধ্যে। ক্লিয়ার? এখন θ1 θ2 মানগুলো কত? -180 থেকে +180 মাঝখানে, -180 থেকে +180 মাঝখানে। এখন সাপোজ ধরে নিলাম θ1 এর মান হচ্ছে 90, θ2 এর মান 90 যদি হয়, তাহলে θ1 প্লাস θ2 কত হবে? ম্যাক্সিমাম 180। এটা পসিবল। কিন্তু θ1 যদি 100 হয়, θ2 যদি আমার 90 ও ধরে নিলাম, তাহলে দুটো যোগফল কত হচ্ছে? 190। সেটা কি 180 থেকে কি 180 থেকে বড়, তাহলে এখানে সমস্যা তৈরি হবে, তাই না? তাহলে এই যে θ1 এবং θ2 যেটা বার করছি, এটাও তো একটা জটিল রাশির অ্যামপ্লিটিউড, সেটা কি 190 এর থেকে বড় সম্ভব নয় তো? তাহলে এখানেই একটা প্রশ্ন, যে আমরা যখন θ1 প্লাস θ2 অ্যাজ এ দুটো হিসাবে যখন আমি ধরছি, এই যে জটিল রাশিটা, যেটা গুণফল জটিল রাশি করছি, তার আর্গুমেন্টটা নিশ্চয়ই আমার কি হবে? নিশ্চয়ই আমার কোথায় বিলং করবে? এখানে দেখে নাও। তাহলে দুটো কি হচ্ছে? -2π আর +2π, এটা তো হচ্ছে, কিন্তু এটা তো যখনই সম্ভব না হয়ে উঠবে, তখন এই যে থিটা যেটা পেলাম, সেটা আমরা কি করব? প্লাস একটা m, মানে এখানে কি হবে? 180 প্লাস 10 ধরে নিতে হচ্ছে। বুঝে গেছে? তার মানে প্লাস একটা m হিসাবে একটা ভেরিয়েবল আমি ধরে নিলে প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে। এইটা বুঝে গেছে? এই লাইনটা কি লিখলাম? যে ওই থিটা, যেটা আমরা দুটি জটিল রাশির গুণফল যে জটিল রাশিটা পেয়েছিলাম, তার যে θ1 প্লাস θ2, মানে যেটা থিটা হিসেবে ধরেছি আমি, ওই যে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 এর যে আর্গুমেন্টটা, সেটা -π থেকে এবং +π এর মধ্যে বিলং করবে কখন? যখন থিটা প্লাস একটা ভেরিয়েবল এক্সট্রা তার সঙ্গে যুক্ত হয়ে থাকবে, তাহলে থিটা প্লাস m পাবো। ঠিক আছে? এই যে m এর মানটা ডিপেন্ড করছে তার অবস্থান অনুযায়ী। কিভাবে ডিপেন্ড করছে একবার দেখে নি, m এর মানটা কিভাবে ডিপেন্ড করছে। আমি এই জায়গাটা বুঝি।
এম এর মান কি হতে পারে, 0 হতে পারে, 2 পাই হতে পারে, নেগেটিভ 2 পাই হতে পারে। এইভাবে এম এর মানটা ভ্যারি করবে। আচ্ছা, এক নাম্বার শর্ত, কন্ডিশন নাম্বার 1 যদি পায় যে এই যে থিটা মানে θ1 প্লাস θ2, θ1 প্লাস θ2 দ্যাট মিন থিটা, এই থিটাটি, থিটার অবস্থানটি যদি আমার এখানে লিখছি পাই, এখানে লিখছি মাইনাস পাই, এখানে লিখছি মাইনাস 2 পাই, এখানে লিখছি 2 পাই, ঠিক? তাহলে এই যে চক্রটা আসছে 360 ডিগ্রির যে চক্র, পজিটিভ 360, নেগেটিভ 360, ঠিক আছে? তাহলে এই যে চক্রটা আসছে, যখন আমার থিটাটি আমার এই রেঞ্জের মধ্যে বিলং করবে, মানে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে থাকবে এবং ইকুয়াল টু হোল্ড হবে, এই রেঞ্জের মধ্যে যখন থাকবে তখন এম এর মানটা 0 হবে, ঠিক আছে? এটা হলে এম সমান 0 পাবো। বোঝা গেছে? এটা মাথায় রাখবে। 2 নাম্বার, ওই যে থিটাটা যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে, মানে মাইনাস পাই থেকে মাইনাস 2 পাই এর মাঝখানে, মানে মাইনাস 2 পাই এর থেকে থিটাটা বড় হবে কিন্তু মাইনাস পাই এর সঙ্গে ইকুয়াল কিংবা তার থেকে ছোট হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে m ইকুয়ালস হচ্ছে 2 পাই। ক্লিয়ার? 3 নম্বর শর্ত যেটা হচ্ছে এইখানে যদি থিটার অবস্থান হয়, মানে পায়ের সঙ্গে ইকুয়াল টু তো অলরেডি হয়ে আছে, মানে পায়ের থেকে বড়, ঠিক আছে? তার মানে পাই লেস দেন, আর এই 360 ডিগ্রি থেকে ছোট, সেটা ইকুয়াল টু হোল্ড যদি হয়, তাহলে এম এর মানটা হচ্ছে মাইনাস 2 পাই। বোঝা গেছে? তাহলে এই শর্ত অনুযায়ী এই যে এম, তার অবস্থানটা আমি, মানে তার যে ভ্যালুটা হবে এই অবস্থান অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি আমরা জটিল রাশির গুণফল, দুটো জটিল রাশির গুণফলের আর্গুমেন্ট নির্ণয় করতে যাব, তখন অবশ্যই আমাকে থিটা প্লাস এম হিসাবে ভাবতে হবে, এবং ওই এমটা তার থিটার মানের উপর ডিপেন্ড করে প্লাস বা মাইনাস করে তার অ্যাকচুয়াল যে আর্গুমেন্টটা পাবো সেটাকে আমাকে বের করে নিতে পারবো আমি। বোঝা গেছে? চলো এবার নেক্সট টপিক আসছি আমি, ভাগফলের মডিউলাস বের করব এবং তার আর্গুমেন্ট বের করব। আমি z1 এবং z2 আগের উদাহরণের মতো আমি সেম দুটো জটিল রাশি নিয়ে নিয়েছি, তাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার অনুযায়ী। এখন যদি আমি z1 বাই z2 বার করতে যাই, তাহলে কি করব? উপরে z1 এর ভ্যালুটা বসাবো, নিচে z2 এর ভ্যালুটা বসাবো। তাহলে দাগ দিয়ে r1 cos θ1 i sin θ1, আর নিচে হচ্ছে r2 cos θ2 প্লাস i sin θ। তাহলে এটাকে সমাধান করার জন্য কি বললাম, ভাগ করার সময় নিচের যে জটিল রাশিটি আছে তার আর্গুমেন্ট, এটা কি অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে আমি গুণ করব। তাহলে প্রথমে আমি r1 r2 টাকে সেপারেট করব, r1 r2 টাকে একদম বাইরে করে নিলাম। তাহলে কি আছে এখানে, cos θ1 প্লাস i sin θ1, আর এখানে রয়েছে cos θ2 প্লাস i sin θ2, কি দিয়ে গুণ করব, cos θ2 প্লাস i sin θ2, তার যে অনুবন্ধী সেটা কি পাবো, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি cos θ2 মাইনাস i sin θ2 দিয়ে উপর নিচে গুণ করলাম। বেশ, এরপর কি করব, r1 নিচে কি হবে, a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে cos θ2 এর স্কয়ার, আর মাইনাস b স্কয়ার মানে i স্কয়ার sin θ2 এর স্কয়ার, উপরে cos θ1 cos θ2 মাইনাস i sin θ2 cos θ1 প্লাস i sin θ1 cos θ2 মাইনাস প্লাসে মাইনাস i স্কয়ার sin θ1 sin θ। তাহলে r1 বাই r2 উপরে কি পাবো আর নিচে কি পাবো, নিচে হচ্ছে cos স্কয়ার θ2 প্লাস i স্কয়ার মাইনাস 1, তাহলে প্লাস
সাইন স্কয়ার থিটা। নিচে কি হবে 1 হয়ে গেল। উপরে চলে আসি, উপরে কি পাচ্ছি, উপরে হচ্ছে এটা একটা বাস্তব অংশ, এটা -1 এর জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে cos θ1 cos θ2 প্লাস sin θ1 sin θ2 মাইনাস, এবার এখানে মাইনাস আইটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে sin θ1 cos θ1 sin θ2 মাইনাস কি হবে, আইটাকে কমন নিয়েছি, এই অংশটা যেটা পেয়েছি সেটা কি হবে sin θ2 cos θ1। ক্লিয়ার? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে r1/r2, উপরে যেটা পাচ্ছি, নিচে তো 1 হয়ে গেল খুব ইজিলি, তাই না, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, ঠিক আছে। উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো ফর্মুলা হচ্ছে cos θ1 minus θ2 এর ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b হলেই মাইনাস হয়, আর এখানটাতে প্লাস দিয়ে i, এখানটা কি হচ্ছে sin a cos b minus cos a sin b, কি হয় sin a minus b। তাহলে যেটা পেলাম r1/r2 into cos θ1 minus θ2 into a plus i sin θ1 minus θ2। তাহলে এক্স্যাক্টলি আমি যদি এটাকে লিখি, উপরের অংশটাকে মুছি, তাহলে কি হলো, কি পাচ্ছি r1 into r2 into কি পাবো এখানে নিচে 1, তাহলে cos θ1 minus θ2 plus i sin θ1 minus θ2। তাহলে আমি আগের তুলনায় যদি আমি আগের অঙ্কটার মতো যদি আমি তুলনা করতে যাই আগের কনসেপ্টের মতো, তাহলে এখানে আর্গুমেন্ট মডিউলাস দুটো বের করে নিতে পারবো। তাহলে মডিউলাস যদি বার করতে যাই, z1 বাই z2 দুটি সংখ্যা, দুটি জটিল সংখ্যার ভাগফলের মডিউলাস কি পাবো r1/r2, তাই না। তাহলে এটা হচ্ছে z1 এর মডিউলাস, এটা হচ্ছে z2 এর মডিউলাস। তাহলে কি পেলাম, দুটি জটিল সংখ্যার ভাগফলের মডিউলাস ইজ ইকুয়ালস টু তাদের মডিউলাসের ভাগফল। বোঝা গেছে? চলো এবার মডিউলাসটা মিটলো, এরপর চলে আসি আমি আর্গুমেন্ট। আর্গুমেন্ট অফ z1 বাই z2 যদি বার করতে যাই, আর্গুমেন্ট অফ z1 বাই z2 দুটি জটিল রাশির ভাগফলের আর্গুমেন্ট মানে থিটা যেটাকে আমরা ধরছি, এটা ইকুয়ালস টু কি পেলাম, অ্যাজ পার ইকুয়েশন কি পাচ্ছি θ1 মাইনাস θ2। এখানেও তাই, একই গল্প, এখানেও কিন্তু আমরা এই যে থিটা, সেই থিটাটা থিটা প্লাস এম হিসাবে এই রেঞ্জের মধ্যে বিলং করবে, ঠিক আছে, এবং এম এর মানটা ভ্যারি করবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন, সেটা 0 হতে পারে, +2π হতে পারে, -2π হতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা দুটি জটিল সংখ্যার গুণফল এবং ভাগফলের মডিউলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে শিখলাম, ঠিক আছে। এরপর চলে আসি আমরা জটিল রাশির কয়েকটি বিশেষ ধর্ম, ঠিক আছে। এখানে 5খানা পয়েন্ট আমি তোমাদের বলছি, এগুলো একটু মনে রাখবে এবং বুঝিয়ে দিচ্ছি, তোমাদের অঙ্কের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। কি বলছে, প্রথম যেটা বলছে x y বাস্তব এবং x প্লাস iy সমান 0 হলে, x প্লাস iy যদি 0 হয় এবং x ও y বাস্তব, অবশ্যই আমরা কি জানি যে 3 প্লাস 2y মানে তিনটাও বাস্তব দুইটাও বাস্তব, আইটা একমাত্র ইমাজিনারি নাম্বার, তাই না। তাহলে এরকম স্ট্রাকচার যদি থাকে এবং সেটা যদি 0 এর সঙ্গে সমান হয়, তাহলে অবভিয়াসলি আমার এই x টাও 0 বটে এবং y টাও 0 বটে, তাই না। আমরা x প্লাস iy এটাকে আমরা 0 না লিখে এইভাবে লিখতে পারি 0 প্লাস 0 ইনটু i বা i ইনটু 0, তাই না। তাহলে আমরা কি পাচ্ছি x সমান 0 y সমান 0, তাই তো। তাহলে কোন জটিল রাশি বা জটিল সংখ্যার x প্লাস iy সমান যদি 0 হয়, তাহলে অবশ্যই x টাও 0 এবং y টাও 0 এবং তারা বাস্তব। ক্লিয়ার? তাহলে প্রথম তথ্যটা বুঝতে পারলাম। 2 নাম্বার চলে আসি। 2 নাম্বার বলছে x y p q চারখানা বাস্তব সংখ্যা বলেছে এবং একটা শর্ত দিয়েছে x প্লাস iy ইজ ইকুয়ালস টু p প্লাস iq। তাহলে দুটি জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে নিশ্চয়ই তাদের বাস্তব অংশ এবং অবাস্তব অংশ সমান। তাহলে কি পাবো, x সমান p পাবো এবং iy সমান যদি iq ধরি, i ক্যান্সেল করলে কি হবে, y সমান q। তাহলে এটা এবং এটা সত্য, তাই না। আচ্ছা চলো এবার 3 নাম্বার চলে আসি। 3 নাম্বার কি বলছে, দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি, ঠিক। তাহলে একটা জটিল রাশি আমি ধরে নিলাম 3 প্লাস 2y, তাহলে তার অনুবন্ধীটা কি হবে 3 মাইনাস 2y, তাই তো। তাহলে এদের
জটিল রাশির কি যোগফল এবং গুণফল। যোগফল বার করি, তাহলে যদি জেড প্লাস জেড বার বার করি, তাহলে 3 প্লাস 2y প্লাস 3 মাইনাস 2y, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে জেড বার। এই দুটিকে যদি যোগ করা হয় তাহলে দেখো এখানে 2y ক্যান্সেল হয়ে 6 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তাই না? তাহলে যোগফলটা একটা বিশুদ্ধ বাস্তব। সিমিলার যদি আমরা এই দুটোকে গুণ করি, কোনগুলো গুণ করছি? একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা 3 প্লাস 2y আর এখানে হচ্ছে 3 মাইনাস 2y। সিম্পল। তাহলে কি a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 স্কয়ার মাইনাস মাইনাস কি 2i এর স্কয়ার, মানে এখানে 9 আর এখানে হচ্ছে 4i স্কয়ার। i স্কয়ার মানে কি -1, তাহলে এখানটাতে 9 প্লাস 4 মানে 13 বিশুদ্ধ বাস্তব। তাহলে দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা যদি হয় তাদের যোগফল বিশুদ্ধ বাস্তব হয় এবং গুণফলটাও বিশুদ্ধ বাস্তব হয়। তাহলে 1 2 এবং 3 ক্লিয়ার, তাই না? এরপর 4 নম্বর যেটা বলছে, এই 3 নম্বরটি বিপরীত ভাবেও সত্য। মানে কি, যে দুটি জটিল সংখ্যা যদি এমন অবস্থায় থাকে যে তাদের যোগফলটা বিশুদ্ধ বাস্তব রিটার্ন করছে এবং গুণফলটা বিশুদ্ধ বাস্তব রিটার্ন করছে, তাহলে সেই সংখ্যা দুটি একদম তারা পরস্পর অনুবন্ধী হবে। মানে অনুবন্ধী হলে তাদের যোগফল এবং গুণফল বিশুদ্ধ। আবার দুটি জটিল সংখ্যা প্রদত্ত দেওয়া থাকে, তাহলে তাদের যোগফল এবং গুণফল যদি বাস্তব রিটার্ন করছে তাহলে অবশ্যই তারা অনুবন্ধী থাকবে। যদি অনুবন্ধী না হয় তাহলে এগুলো হবে না, আর এগুলো হলে অনুবন্ধী হতে হবে, তাই না? তাহলে 3 এবং 4 পরস্পর বিপরীত ভাবে সত্য। এরপর 5 নম্বর চলে আসছি। 5 নম্বর আমি एग्जांपलটা নিয়ে এরকম ভাবে, 5 এরটা z1 এবং z2 দুটি জটিল সংখ্যা। আমি z1 সমান নিলাম 3 প্লাস 2y আর z2 সমান নিচ্ছি 4 মাইনাস 3y। ঠিক আছে? তাহলে এই দুটি জটিল রাশি তাদের ক্ষেত্রে এটা সমান হবে। কি বলেছে? যে z1 এবং z2 যোগ করে তাদের যে মডিউলাস, আর z1 এবং z2 আলাদা আলাদা ভাবে মডিউলাস গুলি যোগ লেস দেন ইকুয়ালস টু হবে, তাই না? লেস দেন ইকুয়ালস টু আমরা আগের প্রমাণে দেখলাম যে তারা সমান হয় এবং তাদের গুণফলের ক্ষেত্রে সমান হয়। যোগফলের ক্ষেত্রে কি হবে? সেটা ম্যাক্সিমাম সমান হতে পারে, অথবা এই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মডিউলাসের যে যোগফলটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হয় এবং তা সর্বোচ্চ হলে সমান হতে পারে। আমি দেখে নিই, এখানটাতে যদি আমি z1 এর আলাদা ভাবে আর z2 এর আলাদা ভাবে মডিউলাস বার করব, মডিউলাস বার করার ফর্মুলা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। কত পেলাম? কত পাবো? 9 প্লাস 4, 9 প্লাস 4 মানে √13। z2 টা কত পাবো? 4 এর স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস মাইনাস 3 এর স্কয়ার মানে কত? 16 প্লাস 9 মানে 25 মানে হচ্ছে √25। চলো 5 হবে, আমরা এখানে তুলনা করতে সুবিধা হবে। ঠিক আছে, হয়ে গেল এটা। এরপর আমি z1 প্লাস z2 যদি আলাদাভাবে যোগ করি তাহলে দুটো যোগ করলে কত হবে? 3 প্লাস 2y প্লাস 4 মাইনাস 3i। যদি যোগ করি তাহলে কত হবে? 7 মাইনাস i। তাহলে এই যে যোগফল, এবারে যোগফলটার যদি আমি মড বার করব তাহলে কার মড বের হবে? এটার মড বের হবে। এটার যদি মড বার করতে হয় তাহলে কি হবে? √7 এর স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার, তার মানে 49 প্লাস 1 মানে √50। এবার বলো, এখানে হচ্ছে √13, এখানে হচ্ছে √25 আর এখানে √50। √50 এর ভ্যালু কত? √50 মানে হচ্ছে 25 ইনটু 2 তার মানে 5√2 আর এখানে পাচ্ছি কত? 5 প্লাস √13। √13টা কত? √13 কি হবে? 3 এর স্কয়ার মানে 3 এর স্কয়ারের প্লাস মানে 3 পয়েন্ট সামথিং, তাই না? তার মানে কি 3 3 9, তাই না? 3 পয়েন্ট সামথিং, তাই তো? 3 পয়েন্ট সামথিং। 3 পয়েন্ট সামথিং এর সঙ্গে যদি 5 প্লাস করি মানে 5 প্লাস 3 দশমিক সামথিং কিছু, 3 দশমিক সামথিং কিছু, এটা কি হবে? 8 দশমিক সামথিং কিছু বেরোবে। সেটা অবশ্যই আমার 5√2 এর থেকে বড় হবে, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে 5 নাম্বার যে তথ্যটা সেটা ম্যাক্সিমাম আমার এটাই বড় হয় এবং সেটা হলে দুটো পরস্পর সমান হতে পারে, কিংবা আলাদা আলাদা ভাবে যে মডিউলাসের যোগফলটা করছি সেটা যোগফলের মডিউলাসের থেকে
হয় বড় কিংবা সমান। ক্লিয়ার? এরপরে চলে আসি আমরা নেক্সট টপিক। আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে 1 এর ঘনমূল। ঠিক আছে, কি বার করতে বলা হয়েছে? কিউব রুট অফ -1। তোমরা বলবে স্যার এটা আমরা জানি, এটা 1 হয়, তাই তো? এবার আমি একটা পদ্ধতিতে করে দেখাই, তোমাদের যা ডাউটস আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ধরি আমাকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটাকে আমি x হিসাবে ধরে নিলাম, তাহলে x কিউ সমান 1 হবে, বোথ সাইড কিউবিং করে। x কিউ মাইনাস 1 সমান 0 হবে, a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলা লাগবে, x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। তাহলে হয় এই ব্র্যাকেটটা সমান 0 অথবা এই ব্র্যাকেটটা সমান 0। তাহলে প্রথমে যদি x মাইনাস 1 সমান 0 হয় তাহলে আমি x সমান আমি 1 পেয়ে গেলাম। ঠিক আছে, যেটা তোমরা উত্তর বলছিলে। এরপর আমি x সমান 1 আমরা পেয়ে গেছি, কিন্তু এইটা ইকুয়ালস টু যদি 0 পাই তাহলে আরো অন্য উত্তর পাওয়া যেতে পারে। তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0 হতেই পারে। তাহলে এটা সমান 0 হলে 1 আসছে, যেটা আমরা এর আগেও শিখেছি, ঘনমূল নির্ণয় করতে আমরা জানি। কিন্তু যদি x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0 হয়, এই সমীকরণ থেকে x টাকে সমাধান করব আমি। ঠিক আছে, এই সমীকরণটা সমাধান করার জন্য এটা কি সমাধান করার জন্য আমরা কি করব? এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণে কি হয়? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, কি পাবো? x ইকুয়ালস টু a ইকুয়ালস টু 1 পাবো, b ইকুয়ালস টু 1 পাবো, c ইকুয়ালস টু also 1 পাবো। ঠিক, তাহলে এখান থেকে x সমান বের করে নিচ্ছি। শ্রীধর আচার্যের ফর্মুলা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? তাহলে কি পাবো? x সমান যদি মান বসাই, মাইনাস b মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইনটু 1 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 বাই 2। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার নেগেটিভ 3 বাই 2। ঠিক, এখানে আমরা ক্লাস 10 এ কি করেছিলাম? রুটের ভেতরে যে নিরূপকটা রয়েছে সেটা নেগেটিভ হলে আমরা বলে দিতাম একটা কি, যে এর কোনো বাস্তব মূল বা বাস্তব বীজ নেই। তার মানে কি, আমরা এখন কি শিখছি? অবাস্তব কমপ্লেক্স নাম্বার। তাহলে নিশ্চয়ই এখানে একটা অবাস্তব মূল উপস্থিত রয়েছে। আমি দেখে নিই কি পাবো। মাইনাস 1 প্লাস মাইনাস, এটাকে √3i লেখা যাবে। √3 মাইনাস √3টাকে √3 ইনটু মাইনাস 1 এটা করা যায়, তাহলে আমরা √3i লিখতে পারি, তাই তো? তাহলে ডিভাইডেড বাই 2। তাহলে এখানে x এর দুটো মান পেলাম। কি কি পাবো? x এর দুটো মান পাবো। কি কি পাবো? x এর একটা হচ্ছে -1 প্লাস √3i বাই 2, আর একটা পেলাম -1 মাইনাস √3i বাই 2। তাহলে এই যে দুখানা বীজ পাচ্ছি, এই দুটি বীজ কি অবাস্তব বীজ, তাই না? এগুলো কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। প্রথমে যে উত্তরটা পেয়েছিলাম সেটা ছিল 1, এরপরে যে দুটো উত্তর পাচ্ছি সেই দুটো হচ্ছে ঠিক এরকম দেখতে, একটা মাঝখানে প্লাস একটা মাইনাস, বাকি সব কিন্তু সেম আছে, দেখে নাও। তাহলে এই দুটি হচ্ছে অবাস্তব বীজ। তাহলে একের ঘনমূল নির্ণয় করলে তিনখানা মূল পাবো, তার মধ্যে একটা হচ্ছে 1 আর বাকি দুটো হচ্ছে এরকম। ঠিক, আমি এদেরকে একটু নোট করে নিই। কি কি পেলাম? একটা 1 পেলাম, একটা পেয়েছি -1 প্লাস √3i বাই 2, আর তৃতীয়টা যেটা পেয়েছি -1 মাইনাস √3i বাই 2, তাই তো? আচ্ছা, তাহলে একখানা বাস্তব বীজ আর বাকি দুটি অবাস্তব বীজ। ঘনমূল নির্ণয় করলাম, তিনখানা বীজ বা তিনখানা রুট হওয়ার কথা, এটা হচ্ছে রিয়েল রুট আর এই দুটি হচ্ছে ইমাজিনারি রুটস, তাই তো? তাহলে তিনখানা রুট পেলাম। এবার একটা ম্যাজিক দেখো, যে আমি এই যে ইমাজিনারি রুটস গুলো রয়েছে এই দুটি, তার মধ্যে যে কোনো একটার আমি বর্গ করি, তাহলে প্রথমটার যদি বর্গ করা হয়, অতএব -1 প্লাস √3i বাই 2 এর আমি বর্গ করছি। বর্গ মানে জাস্ট স্কয়ার, হোল স্কয়ার করে দিলাম। যদি বর্গ করা হয় তাহলে কি পাওয়া যায় দেখি। তাহলে তো নিচে প্রথমেই 4 আসছে, উপরে কি পাচ্ছি? -1 এর স্কয়ার
প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু রুট 3i মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে নিচে 4 উপরে হচ্ছে 1 মাইনাস 2 রুট 3i মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে 3i স্কয়ার। i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে নেগেটিভ 1, তাহলে এটা নেগেটিভ 3 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 রুট 3i মাইনাস 3 ডিভাইডেড বাই 4 মানে মাইনাস 2 রুট 3i ডিভাইডেড বাই 4। এখান থেকে আমি 2 টাকে কমন নিই, তাহলে মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 4। তাহলে যদি আমরা এখান থেকে 2টাকে কেটে নিতে পারি তাহলে কত হবে? মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। বোঝা গেছে? তাহলে এটা কি ছিল? 2 নাম্বার রুটস, এটা কি 3 নাম্বার রুটস, তাই না? তাহলে আমরা এই অবাস্তব যে বীজটা রয়েছে সেই অবাস্তব বীজের বর্গ করলে আমরা কোনটা পাচ্ছি? তৃতীয় যে মূলটা রয়েছে সেটা রিটার্ন পেয়ে গেলাম। সিমিলার যদি তোমরা একই রকম পদ্ধতিতে করো তাহলে এইটার যদি বর্গ করো তাহলে এটা রিটার্ন পেয়ে যাবে। তার মানে কি বুঝলাম? যে একের যে ঘনমূল 3খানা রয়েছে, একের যে 3টি ঘনমূল রয়েছে তাদের এককে বাদ দিয়ে বাকি দুটি এটার বর্গ করলে এটা রিটার্ন পাওয়া যায় এবং এটার বর্গ করলে এটা রিটার্ন পাওয়া যায়। তাহলে এই দুটির মধ্যে যদি আমি একটাকে ওমেগা ধরি তাহলে দ্বিতীয়টা অবশ্যই ওমেগার স্কয়ার হবে। আমাদেরকে এই ওমেগা চিহ্নের সঙ্গে পরিচয় হতে হচ্ছে। তাহলে একের ঘনমূল নির্ণয় করার সময় একটা ঘনমূল, দ্বিতীয়টা অবাস্তব, যেটা দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি যদি ওমেগা ধরি, এটাকে যদি ওমেগা ধরতাম তাহলে এটা ওমেগা স্কয়ার পাচ্ছি, এটাকে যদি ওমেগা ধরবো তাহলে এটাকে ওমেগা স্কয়ার পাচ্ছি। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা একের ঘনমূল 3টি কি 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে ওমেগার মানগুলি কি হতে পারে? প্রথমে এটা যদি ওমেগা ধরি তাহলে -1 প্লাস রুট 3i বাই 2, তাহলে ওমেগা স্কয়ার অবশ্যই এটা হবে, কারণ ওইটাকে বর্গ করলে এটা রিটার্ন দিয়ে দেবে। আবার যদি এটাকে ওমেগা এটাকে যদি ওমেগা ধরতাম তাহলে এটা ওমেগা স্কয়ার হয়ে যেত। একই ব্যাপার। তার মানে কি? যে আমরা একের ঘনমূল হচ্ছে এই। বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে কি বুঝলাম? যে একের অবাস্তব একটি ঘনমূলকে বর্গ করলে দ্বিতীয় অবাস্তব ঘনমূলটি পাওয়া যায়। ক্লিয়ার? এখন যদি আমি এই যে ঘনমূল 3টি রয়েছে তাদের যোগফল নির্ণয় করি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, মানে একের ঘনমূল 3টির যোগফল। তাহলে কি পাবো? প্রথমে 1 আছে প্লাস ওমেগার মানটা কত? আমি প্রথমে এটা ধরেছি ওমেগার মান, এটা হলো ওমেগার মান, তাহলে ওমেগা স্কয়ার অবশ্যই এটা। ঠিক আছে? এদের যদি যোগ করা হয় তাহলে কি হবে? এই দুটির লসাগু হয়ে যাবে। যদি লসাগু করি তাহলে কি পাবো? -1 প্লাস রুট 3i প্লাস মাইনাস আছে -1 মাইনাস রুট 3i, কি পাবো? এই রুট 3i ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1 প্লাস অপরে মাইনাস 2 বাই 2 মানে 1 মাইনাস 1 মানে 0। তাহলে কি পেলাম? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। মানে একের 3খানা ঘনমূলকে যদি যোগ করি তাহলে সেটা 0 পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে দুটি অবাস্তব মূলের গুণফল, মানে একটা ওমেগা তার সঙ্গে ওমেগা স্কয়ারের যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে? ওমেগার মান কি রয়েছে? -1 প্লাস রুট 3i বাই 2 ইন্টু -1 মাইনাস রুট 3i বাই 2। দুটোকে যদি গুণ করছি কি পাওয়া যাবে? দেখে নি গুণ করে। তাহলে নিচটা হচ্ছে 2 2 এ 4, অপরে কি a প্লাস b a মাইনাস b, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে নিচে তো 4 হয়েছে, উপরে পাবো 1, আর নেক্সটটা কত পাবো? 3i স্কয়ার মাইনাস আছে, তাহলে 1 প্লাস 3 হবে না? y স্কয়ার সমান -1, তাহলে এটা প্লাস 3 হয়ে গেল 4। তাহলে 4/4 ইকুয়ালস টু 1। তাহলে কি পেলাম? ওমেগা কিউব এর ভ্যালু হচ্ছে 1।
ক্লিয়ার? তাহলে এই যে তোমাদের ওমেগা দিয়ে বেশ কিছু এমসিকিউ আসবে, তাহলে আমরা কিন্তু এই চারখানা তথ্য মনে রাখবো। তাহলে ওমেগার মান যদি এটা হয় তাহলে ওমেগা স্কয়ার এটা হবে, আর 1 প্লাস ওমেগা স্কয়ার তিনটে যদি যোগ করি তাহলে 0 পাওয়া যাবে, আর ওমেগা কিউ মানে হচ্ছে 1। তাহলে যদি বলা হয় ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে, ওমেগা কিউ ইনটু ওমেগা, তার মানে 1 ইনটু ওমেগা দ্যাট ইজ ইকুয়ালস টু ওমেগা, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা বাকি অন্যান্য পাওয়ার গুলো কিন্তু বের করে নিতে পারবো। তাহলে এই হলো তোমাদের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা। আমি যতটা সহজ সম্ভব, কমপ্লেক্স তো কমপ্লেক্সটাকে ইজি ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, পারলে আরেকবার দেখে নিও, এবং কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ঝটপট এমসিকিউ নিয়ে বসে যাও, বই খোলো, এমসিকিউ সলভ করার চেষ্টা করো, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হলে অবশ্যই অঙ্কগুলো পরপর হয়ে যাবে। যদি কোনো অঙ্ক আটকায় আমাদের অবশ্যই চ্যাট বক্সে আমাদের জানাবে, আমরা তোমাদের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। চলো।